আগে আমি বাড়িতে ভাবতাম, কিন্তু তারপর কেনার পর ভাবলাম হয় না, এগুলো এখানে হয় না। জল রাখলেই হয় না, গরম হয় না। মানে পিজা আইসক্রিম হয় ঠান্ডা হয়েছে মানুষ দা ঠান্ডা হয়েছে মানুষ দা এটা বাইরে কি বাড়ি আইসক্রিম হয় না। হ্যাঁ হয় এমনিতে করতে পারলেই হয়। চ্যাম্পিয়ন তো উঠছে বুঝতে পারছি না কিসে? ওই ডিপ ফ্রিজ গুলো আর মানে যেগুলো ইয়েতে রাখি ফ্রিজে কি হয় অনেকটা টেম্পারেচার কম থাকে ওটা ফ্রিজে হচ্ছে জল রাখলে ওর কেটে এফেক্ট রাখে। আছে ডিপ ফ্রিজের এফেক্টটাই আছে কোথায় এতে ডিপ ফ্রিজে তাহলে বরফটা জমছে কি করে? ফ্রিজে নিচে মাছ মাংসগুলো রাখতে হবে, নিচে হয়েছে তো জে থমসন যে পরমাণুর মডেল দিয়েছিলেন উনি কনসেপ্ট ক্লিয়ার করেছিলেন যে ওনার মাথায় কমবে। অত বড় সায়েন্টিস্ট তো মাথাতে তো অবশ্যই কিছু আছে তো কনসেপ্ট ছিল কি পরমাণু নিস্তরিত কোনো চার্জ পার্টিকেল না তো উনি বলেছিলেন যে পরমাণুর একটা গঠন যার বেশিরভাগ জায়গাটা পজিটিভ চার্জ নিয়ে গঠিত এবং তার মাঝে নেগেটিভ চার্জও অবস্থান করে এবং ইকুয়াল পরিমাণ যত পরিমাণ পজিটিভ থাকে তত পরিমাণ নেগেটিভ থাকে তো এই মডেল দিয়েছিলেন এবং পরমাণুর গঠন বলেছিলেন মানে পরমাণু বলেছিলেন যে অনেকটা কিরকম স্ট্রাকচার আগের দিনে বলেছিলাম না ক্রিসমাস অনেকটা ক্রিসমাস ট্রি যেরকম হয় না উপর থেকে দেখতে এরকম লাগে উনি বলেছিলেন তো সেরকমই এই মডেলটা দিয়েছিলেন উনিকে জে থমসন কিন্তু যখনই এরপরে কি বলেছে ড্রব্যাকস মানে কি ত্রুটি কারণ আমি বলেছি এবার যত আসবে প্রত্যেকটা ত্রুটি আসবে প্রত্যেকটা যেমন প্রত্যেকটা মডেল আসবে সেই মডেলের ত্রুটি আসবে তো আলটিমেটলি কোথায় গিয়ে থামবে একদম শেষ পর্যন্ত শ্রোডিঞ্জার ইকুয়েশনে গিয়ে থামবে হ্যাঁ এইখান পর্যন্ত গিয়ে শ্রোডিঞ্জারের কাছে গিয়ে থামবে ডিপে পড়াচ্ছে ডিপে আছে পুরো টোটাল ডিপ সিলেবাস তো জে থমসন যে মডেল দিয়েছিলেন সেই মডেলের ত্রুটি বলছে যে যখন আলফা পার্টিকেলসে স্ট্রেটিং বলা যাচ্ছে মানে যখন আলফা নিঃসরণ বিটা নিঃসরণ বলা যাচ্ছে এখান থেকে আর উনি কনসেপ্ট দিতে পারেননি তো এটা কি প্রমাণিত হয়েছিল উনি বলেছিলেন ঠিক আছে চার্জ পার্টিকেল সব ঠিকঠাক আছে তো এটা ভুল প্রমাণিত হয়েছিল এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল দেন রাদারফোর্ড ওনার পরমাণু মডেল দেন কি একটা পরীক্ষা করেন সবাই তো ক্লাস 8 না ক্লাস 8 না ক্লাস 9 এ ছিল না যে একটা তেজস্ক্রিয় পদার্থ নিয়েছিলেন এবং সেই তেজস্ক্রিয় পদার্থ একটা প্লেটের মাঝখান দিয়ে নিয়ে গেছিলেন যার মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করা ছিল যে ছিদ্র দিয়ে গিয়ে এই যে নিঃসরণটা একদম স্ট্রেট গিয়ে পড়ে কোথায় একটা সোনার পাতলা পাতি ওকে এবং তার পাশে কি দিয়েছিলেন জিঙ্ক অক্সাইডের প্রলেপ দিয়ে একটা পাত উনি নিয়েছিলেন তো এখানে কি হয় পাতে জিঙ্ক অক্সাইড তো এখান থেকে এটা অতটা ইম্পর্টেন্ট না শুধু জাস্ট ওনার যে মডেলটা এই পরীক্ষাটা কেন করেছিলেন তো এখান থেকে উনি দেখেছিলেন কি বিভিন্ন জায়গায় গিয়ে না এই যে তেজস্ক্রিয় রশ্মিটা পড়ছে এবং ওই জায়গায় কি তৈরি হয় স্ফুলিঙ্গ তৈরি হচ্ছিল এই জায়গায় যেহেতু জিঙ্ক অক্সাইড দেওয়া ছিল তো স্ফুলিঙ্গ তৈরি হচ্ছিল তো এখান থেকে স্ফুলিঙ্গ মানে কি বলবো যেমন ঝালাই করলে যেরকম হয় ফুলকি বেরোচ্ছে ঠিক সেরকম তৈরি হচ্ছিল তো সেরকমই এবং উনি যে সোনার পাতটা এত পাতলা নিয়েছিলেন যাতে ওখানে কি একাধিক কোনো পরমাণু না থাকে এত পাতলা নিয়েছিলেন যাতে খুব সম্ভবত 0.05 mm মনে খুব সম্ভবত আমার ঠিক মনে নেই কিন্তু এটা তো এরকম এত পাতলা নিয়েছিলেন যেটা কি ট্রান্সফারেবল এপার ওপার দেখতে পাওয়া যেত সোনার পাত কিন্তু এপার ওপার দেখতে পাওয়া যেত তো এরকম পাত নিয়ে উনি যখন করেছিলেন এক্সপেরিমেন্ট তার মানে কি একটা পরমাণুকে উনি চেয়েছিলেন যাতে ওই পাতের মধ্যে একটাই পরমাণু থাকে তো উনি দেখেছিলেন যে পরমাণু যখন এই এক্সপেরিমেন্টটা করলেন উনি কি সিদ্ধান্ত এলেন এরপরে যে যেহেতু বেরিয়ে যাচ্ছে রশ্মিগুলো উনি প্রথম সিদ্ধান্ত এলেন যে নিশ্চিত পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা সোজা বেরিয়ে যাচ্ছে না অনেক অনেক রশ্মি যেরকম পড়ছে সোজা বেরিয়ে যাচ্ছে তো বলছেন উনি বেশিরভাগ জায়গা ফাঁকা 2 নম্বর পয়েন্ট বললেন যে চারপাশে কিছু এমন কণা আছে নেগেটিভ চার্জ যুক্ত যেগুলো কি হচ্ছে রশ্মিটাকে কিছুটা বাঁকিয়ে দিচ্ছে কোনো কোনো জায়গায় বেঁকে যাচ্ছে বেঁকে রশ্মি চলে যাচ্ছে আর বলছে কি পরমাণুর কেন্দ্রে এমন একটি শক্তিশালী পজিটিভ চার্জ এবং নিউক্লিয়াসের মানে পরমাণুর সবচেয়ে ভারী জায়গা ওইখানে যে রশ্মিটা যাচ্ছে সেটা সরাসরি ব্যাক করছে তো এটা
ইংলিশে এখানে বলা আছে রাদারফোর্ড এন্ড হিজ স্টুডেন্ট in 1911 কি বলেছেন performed alpha particle stating experiment in which they board মানে তারা প্রমাণ করেছিলেন very thin gold foil with alpha particles যেটা বললাম সোনার পাত দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং অ্যাকর্ডিং to this model উনি প্রথম বললেন there is positively charged spherical center in an atom মানে উনি বললেন যে কেন্দ্রে একটা পজিটিভ চার্জ অবস্থান করছে মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম সিদ্ধান্ত এবং ওর সাথে উনি কি বললেন called the nucleus তো ওনার নাম দিলেন ওটা নিউক্লিয়াস and nearly all the mass of atom reside in the nucleus that is protons and neutrons are packed into it উনি বলেছিলেন কি এর কেন্দ্রে কি অবস্থান করছেন মানে কি অবস্থান করছে প্রোটন আর নিউট্রন উনি বলেছিলেন 1911 খ্রিস্টাব্দে যদিও এই নিউটন কনসেপ্টটা পরে এসেছে তখন নিউটন আবিষ্কার হয়নি উনি বলেছিলেন প্রোটন কেন্দ্রে অবস্থান করছে ঠিক আছে কারণ 1911 খ্রিস্টাব্দে প্রোটন আবিষ্কার নিউটন আবিষ্কার হয়েছে কত 1932 সালে তাহলে যেহেতু 1932 সালে নিউটন আবিষ্কার হয়েছে তাহলে প্রোটন উনি যখন 1911 সালে এই মডেল বলছেন তাহলে নিশ্চিত ওখানে উনি বলতে পারবেন না যে উনিও বলেন উনি যে ওখানে প্রোটন যেহেতু তখন 1911 সালে উনি প্রোটন আবিষ্কার করার পরেই এইসব জিনিসপত্র নিয়ে লাভালাভি শুরু করেছিলেন ঠিক আছে তো উনি যখন বললেন তাহলে প্রোলিম বললেন যে প্রোটন কেন্দ্রে অবস্থান করছে যেটা হচ্ছে পজিটিভ চার্জ নেক্সট 2 নম্বর বলছে কি the electrons revolve around the nucleus in well defined orbit thus most of the part of atom is empty তো উনি বললেন এই নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট অরবিটে কি অবস্থান করছে জাস্ট তো নির্দিষ্ট অরবিটে কি ইলেকট্রনগুলো অবস্থান করছে তো উনি বললেন এবার যখন উনি এক্সপেরিমেন্ট করেছিলেন সোনার পাতে সোনার প্লেটে কি হয়েছিল মাঝখানে যেগুলো গেছিল সেগুলো সোজা ব্যাক করেছিল যখন কেউ গিয়ে ইলেকট্রনে লেগেছিল কি হয়েছিল সাইডে চলে গেছিল বুঝছেন বেশিরভাগগুলো দেখছিলেন কি মানে এটা যেটা লাগছে এটা সোজা বেরোবে না এটা ব্যাক করবে বেশিরভাগটা উনি দেখছেন কি সোজা বেরিয়ে গেছিলেন তো ওনার এক্সপেরিমেন্টে এটাই ধরা পড়েছিল যে হ্যাঁ নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গা মানে পরমাণুর বেশিরভাগ জায়গা কি ফাঁকা এবং কেন্দ্রে কি অবস্থান করে পজিটিভ চার্জ যেটা প্রোটন থাকে এবং ইলেকট্রনগুলো কি থাকে নির্দিষ্ট অরবিটালে চারিদিকে সাজানো থাকে এবার কিভাবে সাজানো থাকে আমি যে ছবি আঁকলাম কিভাবে সাজানো থাকে উনি তারপরে মডেলটা বলেছিলেন তো এর পরে 3 নম্বর পয়েন্ট বলছেন the size of nucleus is very small as compared to the size of an atom at the atom মানে কি বলছে পরমাণুর আকারের থেকে পরমাণুর নিউক্লিয়াসের আকার অনেকটাই ছোট কিন্তু ক্ষমতা এবং ভারিত্ব সবচেয়ে বেশি কোনটা ছিল পরমাণুতে কারণ পরবর্তীতে যখন আবিষ্কার হয় আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে সেই তুলনায় বাইরে কি থাকে ইলেকট্রন থাকে ছড়িয়ে ছিটিয়ে যতগুলো ইলেকট্রন বাইরে থাকে ততগুলো প্রোটন ভিতরে থাকে আর আমরা জানি ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা আগের দিনই বলছিলাম ইলেকট্রন সবচেয়ে হালকা ওজন কত ভর ইলেকট্রনের ভর mass of electron 9.11 into 10 to the power minus 31 কেজি তো সেই জায়গায় যদি প্রোটনের বলা হয় প্রোটনের মাস কত ছিল 1.67 into 10 to the power minus 27 কেজি তো প্রোটন obviously অনেক ভারী যেহেতু প্রোটন অনেক ভারী এবার কেন্দ্রে যদি কোন একটা পরমাণু নিই যদি বলি হাইড্রোজেন হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 2 পরমাণু ক্রমাঙ্ক 2 মানে কত ক্লাস 8 এ ছিল না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন মুখস্থ করতে বলেনি স্যারেরা মুখস্থ করতে বলেছিল তো হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 মানে কি কেন্দ্রে কটা প্রোটন থাকবে দুটো প্রোটন আর বাইরে কটা ইলেকট্রন থাকবে তাহলে কেন্দ্রে ইলেকট্রনের থেকে প্রোটন কি ভর বেশি তাহলে কেন্দ্রের ভরটা কত হবে একটা ছোট্ট জায়গায় অনেক ভারী না তো সেটাই রাদারফোর্ড বলেছিলেন তো এই আবিষ্কার করার পরে শান্তি হয়নি তারপরে যখন ওনার স্টুডেন্টরা বা অন্য কেউ মানে এই নিয়ে কাজকর্ম করেছিলেন স্যারের ভুল স্টুডেন্টদের অভ্যাসই স্যারের ভুল ধরা সবসময় রেডি থাকে স্যারেদের ভুল ধরে
তো সেরকমই ভুল ধরেছিল কি বলছে ড্রব্যাকস অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রোডাইনামিক্স any charged particle in a circular orbit would undergo acceleration বলছি পরে during কি বলেছে centripetal acceleration the charged particle would আচ্ছা radiate energy তো উনি কি বলেছিলেন যে কেন্দ্রে কি থাকে প্রোটন বাইরে কি থাকে অরবিটালে ইলেকট্রন থাকে আমি একটা ইলেকট্রনকে নিলাম নেগেটিভ চার্জ ইলেকট্রন একটা নিলাম তো একটা ইলেকট্রন কি থাকে বাইরে থাকে তো রাদারফোর্ড বলেছিলেন কি হয় এর ক্ষেত্রে এরা কি করে এনার্জি মানে অ্যাসিলারেশন মানে কি তাদের মধ্যে যে ঘর্ষণ বা কিছুর ক্ষেত্রে কি হয় এই ইলেকট্রনগুলো নিজেদের শক্তি ক্ষয় করে কি বললাম ইলেকট্রনগুলো শক্তি ক্ষয় করে তাহলে ওরা যদি নির্দিষ্ট অরবিটে থাকে তার মানে কি এরকম যদি অরবিট হয় দূরে দূরে তাহলে এই পজিশনের যা এনার্জি এই পজিশনের এনার্জি কি এক হবে অবভিয়াসলি না এর এনার্জি কম এর এনার্জি একটু বেশি হতে হবে এর এনার্জি অনেক বেশি হতে হবে তো যখন এনার্জি ক্ষয় করবে মানে কি এই অরবিট থেকে তারপরে যে অরবিট আছে সেই অরবিটে চলে আসবে আবার যদি ক্ষয় হয় তারপর পরের অরবিটে চলে আসবে তো উনি বলেছিলেন এরকম এনার্জি ক্ষয় হয় এবং আলটিমেটলি কি হয় এবার দেখাচ্ছি রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুলটা বলেছিলেন উনি এইটা বলে ভুল করে ফেলেছিলেন ভুল কিন্তু বলেনি এনার্জি ক্ষয় করে কিন্তু তারপরে উনি যেটা বলে ফেলেছিলেন সেটা ভুল যে যদি এখানে কোনো একটা নেগেটিভ চার্জ অবস্থান করে এনার্জি ক্ষয় করলে কি হবে এই অরবিটে ছিল তো ধরলাম এই অরবিটে ঘুরছিল যদি এনার্জিটা ক্ষয় হয় কোথায় যাবে আবার যদি ক্ষয় হয় এই করতে করতে বলেছিল যে নিউক্লিয়াসে এসে পড়ে তাহলে যদি এরকম হয় তাহলে কোনো নিউক্লিয়াস কোনো পরমাণুর অস্তিত্ব থাকবে তাহলে অস্তিত্ব না থাকলে তাহলে কিছুই হবে না তার মানে এটা ভুল নেক্সট তো বলেছিলেন thus the revolving electrons would lose energy and come closer and closer to the nucleus and finally fall into the nucleus মানে কি ইলেকট্রন এনার্জি লস করতে 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 কোথায় নিউক্লিয়াসের কাছে ক্লোজার ক্লোজার বলছে না একদম কাছে কাছে আস্তে 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 একটা সময় এসে নিউক্লিয়াসে পতিত হয়ে যায় এটা তো ভুল সিদ্ধান্ত নেক্সট বলছে কি if this were so the atoms would be highly unstable but we know that atoms are quite stable so this model was discarded মানে কি যদি এটা হয় তাহলে কি হবে পরমাণুর গঠনের কোনো অস্তিত্ব থাকবে না তো কিন্তু আমরা জানি পরমাণু কি হয় স্টেবল তাহলে যেহেতু স্টেবল তাহলে এটা ভুল তো যখন ভুল প্রমাণিত হলো এখানে বোর তার পরমাণু মডেল নিয়ে এলেন নিলস বোর বোর তার পরমাণুর মডেল নিয়ে এলেন কি পরমাণুর মডেল দেখি তো বোর অ্যাকর্ডিং টু বোরস মডেল বোর কি বলেছিলেন অনেক কিছু সিদ্ধান্ত দিয়েছিলেন তো এই যে বোরের পরমাণু মডেলের উপর না এই প্ল্যাঙ্ক বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তো এই ম্যাক্স প্ল্যাঙ্কের অনেক কৃতিত্ব আছে বলছে অ্যাকর্ডিং টু বোর the old classical law cannot hold good in case of subatomic particles in order to overcome the objection raised against Rutherford model মানে কি এই রাদারফোর্ডের পরমাণু মডেলের বিরুদ্ধে উনি কি করেছিলেন অবজেকশন করেছিলেন যে এটা ভুল উনি প্রথমে ভুলটা বলেছিলেন যে যদি না হয় তাহলে তো হবে না কিন্তু বলছে কি পরমাণু কি আছে স্টেবল কোয়াইট স্টেবল পুরোপুরি আনস্টেবল নয় তো এইজন্য বোর যে পরমাণু মডেল দেয় সেই পরমাণু মডেলে সেম বলেছিলেন কি কেন্দ্রে কি অবস্থান করে এবং কি বলেছিলেন দেখি পরপর পড়তে থাকি the electrons continues revolving in their respective orbitals with losing energy thus each orbital is associated with a definite energy hence it is also called energy level মানে কি ওর মধ্যে কেন্দ্রে কি আছে পরমাণু আছে কেন্দ্রে কি আছে নিউক্লিয়াস অবস্থান করছে পরমাণুর কেন্দ্রে এরপর কি বলেছিলেন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আছে তারা এনার্জি লস করে কিন্তু তাদের এক একটা নির্দিষ্ট কক্ষপথ আছে এরকমটা নয় যে একটা কক্ষপথ এরকম ঘুরে 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 চলে আসবে একটা নির্দিষ্ট কক্ষপথ আছে যেগুলোকে বলা হচ্ছে এক একটা এনার্জি লেভেল তো এরকম উনি অনেকগুলো এনার্জি লেভেল বলেছিলেন যেগুলোর
পার্টিকুলার নামও দিয়েছিলেন। এবার মনে পড়বে আগের পড়া। কি নাম দিয়েছিলেন? এ অরবিটাল, এল অরবিটাল, তারপর এম অরবিটাল, এন অরবিটাল, এরকম ভাবে নাম দিয়েছিলেন। এবং সেইগুলোর কি নাম দিয়েছিলেন? এন এনার্জি ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 2 নম্বর কক্ষ, এন ইজ ইকুয়াল টু 3, এন ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে কি বিজ্ঞানী বোর এই মডেলটা ফার্স্ট বললেন। তো এখানে এই যে ক্যাপিটাল স্মল এনটাকে কি বলা হচ্ছে? These orbitals or cells are represented by the letters K, L, M, N or the numbers of n is equal to 1, 2, 3, 4 যেমন দেখিয়েছি n is equal to 1, 2, 3, 4 এরকম। তো তারপর খুব ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আসছে, the electrostatical column force of attraction between the nucleus and the electrons counterbalancing centripetal force required for the revolving in the electron। মানে কি, এবার আমি এই মডেলটা রইলো, আমি পাশে একটা আলাদা মডেল রাখছি। কেন্দ্রে বাইরে কি হচ্ছে? কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা কি হচ্ছে? কক্ষপথে তো ঘুরতে থাকছে। তাহলে এখানে কটা ফোর্স কাজ করছে কে বলতে পারবে? কত রকমের ফোর্স কাজ করছে ওই ইলেকট্রনটা ঘোরার জন্য এটাকে কেন্দ্র করে? আচ্ছা ছোটবেলায় গোল্লাকে খেলেছে? গোল্লা একজন এরকম গোল করে দাঁড়াবে আর লাইন ধরে বড় চেন করতে 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 যাবে আর ঘুরবে, একটা একটা করে ছাড়তে ছাড়তে যাবে। কেউ খেলেছে? যারা যারা খেলেছে জানে। তো কি আলটিমেটলি কি হবে? একটা এনার্জি কাজ করে যেটা টান ধরে রাখে, আর একটা এনার্জি কি কাজ করে? প্রত্যেকটা পজিশনে যদি ইলেকট্রনের পজিশন এখানে হয় তাহলে কি হবে? এখানে কাজ করবে, হ্যাঁ কি না? এই ফোর্সের উপর এই ফোর্সে এই দুটো সেন্ট্রিপেটাল ফোর্স আর পেরিসেন্টাল এই দুটো ফোর্স কাজ করে কিসের উপর? একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার উপর। তো সেম কনসেপ্ট, যদি কোনো কারণবশত এই ফোর্সটা কেটে যায় কি হবে? ইলেকট্রনটা এই পথে ছিটকে বেরিয়ে যাবে, তাই না? ওই ঘুরতে ঘুরতে শেষ যেজন ছিল তার হাতটা ছেড়ে দিলে সে কোথায় ছুটতো? সে কিন্তু যে সোজা ছেড়েছে সেই সোজা বেরোতে পারবে না, কোন দিকে যেত? এরকম ক্রস হয়ে যেত, তাই না? তো সেম কনসেপ্ট এখানেও। তো এইটা বলছে ওটা বলছে তারপর the electrons can move in only those circular orbit where the angular momentum is whole number multiple of h by 2 pi, that is the quantized। বলছি দেখা যাবে, ওই যে তো বলছি যে হ্যাঁ বলছি। বলছে the electrons can move in only those circular orbits where the angular momentum is a whole number multiple of h by 2 pi। ওকে, মানে কি বলছে? এই যে ইলেকট্রন যে ঘুরছে এটা কিসের উপর কনসেপ্ট, মানে কোন কনসেপ্টের উপর? এই সার্কুলার মোমেন্টাম হচ্ছে না, এটা কি একটা লিনিয়ার মোমেন্টাম নয় তো, সার্কুলার মোমেন্টাম হচ্ছে। এই সার্কুলার মোমেন্টাম কিসের উপর কাজ করছে? এখানে একটা অ্যাঙ্গেল আছে না, আর কি আছে? নির্দিষ্ট একটা ভর আছে, গতি আছে, আর অ্যাঙ্গুলার। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যে সার্কুলার অরবিটস এর মধ্যে ঘুরছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলছে? আমরা পড়ে এসেছিলাম এম ভি আর, একটা নির্দিষ্ট এটা আর, তাহলে কি একটা নির্দিষ্ট ভর আছে ইলেকট্রনটা, তার কি আছে? বেগ আছে। তো এটা ভর, বেগ আর যে ডিসটেন্সটা তার উপর কনসেপ্ট করে ঘুরছে। বলছে এটা কিসের সঙ্গে, এটা কার সঙ্গে সমান হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামটা কার সঙ্গে সমান হবে? যে কোনো নাম্বার দ্যাট ইজ কি n into h by 2 pi। মানে nটা কি? n is equal to 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। মানে এই অরবিটের ক্ষেত্রে n এর মানটা বসবে এবং সেটা কার সঙ্গে মাল্টিপল হবে? h by 2 pi এর মাল্টিপল হবে, তবে তার এই অ্যাঙ্গুলার m ভিআরটা বার করবে। ওকে, এগুলো আমি নেক্সট দিন আরো ভালো করে ডিটেইলসে যদি চাও তো আমি দেখাবো, কারণ এতটা ডিপলি আমার মনে হয় না লাগবে। আমি এখনো কোশ্চেনগুলো দেখিনি, তো কোশ্চেন দেখলে তবে বুঝতে পারবো যে এতটা ডিপলি লাগবে। তো নেক্সট বলছে যা এবার কি প্রত্যেকটার এইগুলোকে কি বলেছেন? এনার্জি লেভেল বলেছেন। তো তার মানে নিশ্চিত এই অরবিটালগুলোর এক একটা এনার্জি আছে। তো ওই এনার্জিটাকে উনি কি বললেন? ডেল ই সমান
E1 সমান hc বাই এইটা এনার্জিটা বলে কি বলছে এনার্জি ইজ এমিটেড observed by an atom only when an electron moves from one level to another level তাহলে এটা একটা এনার্জি লেভেল আমি ধরলাম এটা E1 আর ধরলাম এটা একটা এনার্জি লেভেল দ্যাট ইজ P2 ইলেকট্রনটা কোনো কারণবশত যদি এখানে আসতে হয় কি করতে হবে তার এনার্জি কি করতে হবে লস করতে হবে আর যদি এখান থেকে এখানে যায় এনার্জি গেইন করতে হবে তার মানে obviously আমি বুঝতে পারছি যে হায়ার এনার্জি লেভেলে তার এনার্জি কি সবচেয়ে বেশি থাকে তাহলে আমি যদি বলি ডেল এনার্জি মানে যে এনার্জিটা সে ক্ষয় করলো বা গেইন করলো সেটা কত হবে obviously E2 E1 হবে তাই না যেটা করেছি ওটাই কি বলছে hc বাই ল্যামডা তো এই hc বাই ল্যামডা এটা কি তরঙ্গ দৈর্ঘ্য এনার্জিটাকে যে ক্ষয় করছে সেই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সেটা কি আলোর গতিবেগ এইচটা কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো ফার্স্টই বলেছিলাম কি ম্যাক্স প্ল্যাঙ্কের কৃতিত্ব আছে অনেক কৃতিত্ব আছে এই বোরের পরমাণু মডেল তৈরি করতে তো এই এইচটাকে নিয়ে একটা আলাদা ক্লাস হয়ে যাবে তো একদিন আলোচনা করা যাবে তো আপাতত এখন খালি এটা মনে রাখতে হবে যে hc বাই ল্যামডা কি এই কনসেপ্টের উপর বেস করে এত কালার লাল জামা নীল জামা হলুদ রং সবুজ রং যা আছে সব এই কনসেপ্টের উপর বেস করে চলছে কিরকম একটা ইলেকট্রন এনার্জি লস করলো করে কোথায় গেল হায়ার এনার্জি লেভেল এনার্জি গেইন করলো করে কোথায় গেল হায়ার এনার্জি লেভেলে গেল এবার সে তো আর আমার যদি শরীরে এনার্জি পেয়ে গেছে মানে কি সকালবেলা উঠে ভাত খেয়েছি দৌড়টা কিরকম হবে জোর হবে আর বিকেলবেলা যখন কাজ থেকে বাড়ি ফিরছি তখন দৌড়টা কিরকম হবে কমজোরি হবে না সেম এদের হয় এ তো এখানে ঘোরা অভ্যাস পাঠিয়ে দিয়েছে কোথায় কোনো কারণবশত এনার্জি পেয়ে ভাবছে আমি ওদের মতো হয়ে গেছি বলে ওখানে চলে গেছে গিয়ে ঘুরতে ঘুরতে একটা সময় ভাববে এটা আমার জায়গা না আমি পারবো না ওখান থেকে কি হবে তখন সে তার এনার্জিটাকে লস করে আবার ব্যাকে ফিরে আসবে মানে এর যে প্রতিটা পেরিফেরিতে যে একটা বড় ডায়ামিটারে গেলে তো ডিসটেন্সও বেড়ে যাচ্ছে তো টাইমও ওরকম একটা রিলেশন আছে নাকি যে বেড়ে গেলে এনার্জি এর উপরেই আমরা কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়েছিলাম না কি ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যেখানে বলেছিল কোন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মুহূর্তে কোন ইলেকট্রনের অবস্থান এবং তার ভরবেগ নির্ণয় করা পসিবল না এটাই তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ওই জন্যই তো বলেছিল অনিশ্চয়তা নীতি এই জন্যই বলা হয়েছে তো এইগুলো হচ্ছে বিজ্ঞানের ড্রব্যাক ফ্র্যাঙ্কলি কারণ সম্ভব প্রত্যেকটাই সম্ভব কিন্তু কেউ আবিষ্কার করতে পারেনি তাই বলছে সম্ভব নয় হাইজেনবার্গ বলে চলে গেছে কিন্তু কেউ যদি চেষ্টা করে অবশ্যই পারবে অসম্ভব তো নয় বলছি যেমন বায়োলজিটা দেখি সবকিছু মাইক্রোস্কোপের নিচে দেখলে সবকিছু দেখতে পাই যেটা আমরা এটাও কি এরকম দেখতে পাই না এটা কনসেপ্ট এরকম কনসেপ্টের উপর পুরো কনসেপ্ট কেমিস্ট্রি মানে মিস্ট্রিয়াস মিস্ট্রি মানে কি রহস্য কেমিক্যালি রহস্য তো মানে কি আমাকে বুঝতে হবে না আমাকে বুঝতে হবে যে কিভাবে ক্লিয়ার করছে আমি যত যদি ডিপলি এটা পড়ি না তখন বুঝতে পারা যাবে এই যে আমি গোল করে দেখাচ্ছি পরমাণুর মডেল এরকম গোল পরমাণুর মডেল নয় এই যে ইলেকট্রন গুলো যে ঘুরছে এরকম গোল পথে ইলেকট্রন গোল পথে ঘুরে এটা আইডিয়াল মডেল ইলেকট্রন কোন পথে ঘুরে দেখাবো রোজেট ফর্ম এরকম রোজেট ফর্মে ইলেকট্রন তো যখন আমরা গিয়ে বলবো শ্রোডিঞ্জার ইকুয়েশনে যাব তখন এইটা আসবে এই মডেলটা আসবে মানে এগুলো পুরোপুরি কনসেপ্ট একদম পুরো টোটাল কনসেপ্ট ক্লিয়ার না হলে বুঝতে পারা যাবে না এটা কিভাবে কাজ করছে ঠিক আছে তো সেম এইখানে কি বলছে HCl তার মানে কি ও ইলেকট্রন কি হলো এনার্জি নিয়ে গেল অন্য জনের রাস্তায় ঘুরতে শুরু করলো n = 3 তখন বললো আমার বাবা এত ক্ষমতা নেই তখন কি করলো সে তার এনার্জি লস করতে করতে এলো কোথায় আবার নিজের জায়গায় ফিরে এলো ওই যে এনার্জিটা লস করলো সেটা কি hc বাই ল্যামডা এটাকে আমরা কি লিখতে পারি h যেখানে mu = c বাই ল্যামডা এটা যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা জানে এইখান থেকেই কোন কনসেপ্ট এসেছিল বর্ণালী কনসেপ্ট বর্ণালী আসছে না বর্ণালী মানে কি বর্ণ রং এই যে এই h nu যে তরঙ্গ দৈর্ঘ্যটাকে ছাড়লো এটাই কি শো করে কালার শো করে তার মানে যদি ইলেকট্রন এরকম এনার্জি গেইন করা এনার্জি লস করা এনার্জি কোথা থেকে গেইন করবে
বাতাসে এত যে আলো আছে, লাইট আছে, হিট আছে, সেখান থেকে সে এনার্জি গেইন করে, করার পর কি হয় ওই স্টেজে চলে যায়, সেখান থেকে আবার কি হয় ব্যাকে আসে, তার ফলে আমরা কালার দেখতে পাই। টোটাল কালার কনসেপ্ট এর উপর ডিপেন্ড করে আছে। ক্লিয়ার? নেক্সট ড্রব্যাকস, ত্রুটি। প্রথম ত্রুটি কি বলছেন? দিস মডেল ইজ আনএবল টু এক্সপ্লেইন দ্য স্পেকট্রাম অফ অ্যাটম আদার দ্যান হাইড্রোজেন, দ্যাট ইজ helium atom which possess only 2 electrons। মানে কি রাদারফোর্ড যে পরমাণু মডেল বলেছিলেন উনি বলেছিলেন এরকম এনার্জি, কিন্তু ওনার যত কিছু এক্সপ্লেনেশন ছিল কোনটা দিয়ে, এরকম। মানে উনি কি দেখিয়েছিলেন? এরকম মডেল দেখাননি। উনি কি দেখিয়েছিলেন? মানে উনি বলেছিলেন যে এরকমই মডেল, কিন্তু ওনার যা এক্সপেরিমেন্ট, যা এক্সপ্লেন করেছিলেন, কিসের উপর এক্সপ্লেন করেছিলেন? কেন্দ্রে নিউক্লিয়াস আছে আর তার বাইরে ইলেকট্রন আছে কি একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনের উপর কনসেপ্ট করে উনি বলেছিলেন। উনি দুটো ইলেকট্রনের কনসেপ্টে এক্সপ্লেন করতে পারেননি। তো ওই জন্য এখানে বলছে যে রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছিলেন শুধু কিসের ক্ষেত্রে? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে উনি বলতে পারেননি। মানে ওনার যে কনসেপ্ট হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কার্যকর হয়নি, হয়েছে? তার মানে এটা একটা ত্রুটি, ভুল। তো নেক্সট ড্রব্যাক, this theory was also unable to explain the splitting of spectral lines in the presence of magnetic field, যেটাকে বলে জিম্যান এফেক্ট এন্ড স্টার্ক এফেক্ট। মানে কি যদি একটা ইলেকট্রনকে বা একটা পরমাণুকে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তাই সেটাকে বলা হচ্ছে কি স্টার্ক এফেক্ট। মানে কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কি হয়, আমরা দেখেছি যে তড়িতের মধ্যে যদি চুম্বক ফেলে দেওয়া হয় কি রকম উত্তর মেরু দক্ষিণ মেরু অনুযায়ী কি হয়, চুম্বকের গুঁড়ো ফেলে দিলে একটা সেজে যায় না, এরকম লম্বা লম্বা হয়। সেম পরমাণুর ক্ষেত্রেও হয়, কিন্তু এই কনসেপ্টটা বোর ব্যাখ্যা করতে পারেনি। নেক্সট হচ্ছে জিম্যান এফেক্ট। যদি আমি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি এটাকে পুট করা হয়, এখানে কি তৈরি হয়? বর্ণালী ভাগ হয়ে যায়। বর্ণালী মানে যে কালার কনসেপ্ট যে আসছে না, বেনিয়াসহ কলা যেরকম বর্ণালী, বর্ণালী ভাগ হয়ে যায়, ডিভিশন হয়ে যায়, যে এই তরঙ্গ থেকে এই তরঙ্গ পর্যন্ত থাকলে এই কালার দেখায়, পরবর্তীতে দেখা যাবে। তো এই বর্ণালী ডিভিশন যখন হয়ে যায় উনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারেননি, এখান থেকে উনি ব্যাখ্যা করতে পারেননি। ঠিক আছে, তো এটা একটা ড্রব্যাক। নেক্সট ড্রব্যাক, it could not explain the ability of atoms to form molecule by chemical bonds। তো সবচেয়ে বড় ব্যাপার, আমরা তো সব জানি কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল এফেক্ট, তার জন্য সব হচ্ছে না, রিঅ্যাকশন সব হচ্ছে। এই একটা পরমাণু দিয়ে উনি কি করে কেমিক্যাল বন্ডিং ব্যাখ্যা করবে? ক্লিয়ার? উনি কেমিক্যাল বন্ডিং কোন রকম ভাবে উনি চেষ্টা করেছিলেন দুটো ইলেকট্রন তিনটে ইলেকট্রন নিয়ে, কিন্তু কেমিক্যাল বন্ডিং কোন রকম ভাবে ব্যাখ্যা করতে পারেননি। তো এই পর্যন্ত আপাতত তিনজন মডেল দিয়েছিলেন। কি কি? ফার্স্ট কে দিয়েছিলেন? থমসন 1911 খ্রিস্টাব্দে। তারপরে কে দিয়েছিলেন? রাদারফোর্ড। তারপরে কে দিয়েছিলেন? বোর। বোরের কনসেপ্টটা গ্রহণযোগ্য হয়েছিল কি কি কনসেপ্টের উপরে? এইচ সি বাই ল্যামডা এনার্জির ক্ষেত্রে কাজে লাগে, এখানে ছিল এইচ নিউ তরঙ্গদৈর্ঘ্য, তার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু যখন কেমিক্যাল বন্ডিং আসছে আর কাজ করেনি। বুঝছে? তো আমরা এই বোর্ডকে নিয়ে কিছু কাজকর্ম করব। এরপর বলেছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যাটম। আছে মোবাইল সবার কাছে? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যাটম মানে কি? এবার এই বোরের কনসেপ্টের উপর বেস করে আমরা আগে অ্যাটমকে চিনি, যে কোন জায়গাটাকে কি বলে, কার কি নাম, কার কি কাজ, এই সম্পর্কে জেনে নিই। তারপরে ওই যে ভুল ত্রুটিগুলো করেছিল সেই ভুল ত্রুটি নিয়ে গিয়ে যাবো। কি কি ছিল মনে রাখতে হবে। ওনার ভুল ছিল, প্রথম ভুল ছিল কি, একটা ইলেকট্রনকে নিয়ে কাজ করেছিলেন, দুটো ইলেকট্রনে কাজ করতে পারেনি। 2 নম্বর কনসেপ্ট কি ছিল? স্টার্ক এফেক্ট আর জিম্যান এফেক্ট কনসেপ্ট ক্লিয়ার করতে পারেননি। 3 নম্বর ভুল কি ছিল? উনি এই যে কেমিক্যাল বন্ডিং, এই বন্ডিং এর কনসেপ্ট ক্লিয়ার করতে পারেননি। তো তার মানে কি কি আসবে আমাদের? তড়িৎ ক্ষেত্রের উপর ইলেকট্রনের প্রভাব থাকবে, আর কি ছিল? চৌম্বক ক্ষেত্রের উপর ইলেকট্রনের প্রভাব, মানে পরমাণুর প্রভাব। আর কি, যদি ইলেকট্রন একের থেকে বেশি হয়, অধিক হয়, সেক্ষেত্রে কি কাজ করবে। আর যদি যে এর যে এনার্জি লেভেল বা এর ক্ষেত্রে আমি যে দেখছিলাম শেষ যেটা বলেছিলেন কেমিক্যাল বন্ডিং, সেই কেমিক্যাল বন্ডিং যদি করে, আমরা দেখেছি হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন কেমিক্যাল বন্ডিং করেছে ইজিলি, কিন্তু এই কনসেপ্টটা কিভাবে হচ্ছে? দেখতে পাচ্ছে হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে বা HCl বিক্রিয়া করছে বিভিন্ন বিকারকের সাহায্যে, সেটা উনি দেখতে পাচ্ছেন, কিন্তু এর মধ্যেকার কনসেপ্টটা, কারণ প্রত্যেকের মধ্যে পরমাণু অবস্থান না, যেহেতু বলেছে সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র কণা হচ্ছে পরমাণু, সেই পরমাণু দিয়ে তাহলে যদি ব্যাখ্যা করা যায় তাহলে তো কনসেপ্ট ক্লিয়ার, মানে একদম প্রমাণিত হয়ে গেল, কিন্তু সেটা উনি করতে পারেননি। বুঝলেন? তো প্রথম আসছে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? এটা সবাই বলতে হবে।
হ্যাঁ, প্রোটন সংখ্যাকে প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে যদি বলা হয় একটা পরমাণুর 12টি ইলেকট্রন আছে, তা পারমাণবিক সংখ্যা কত? আমি তো বললাম 12টি ইলেকট্রন আছে, আমি প্রোটন বলি না। একদম, মানে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে। তো এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা ডিনোট করা হয়, জেড, ক্যাপিটাল জেড। ওকে, তো আমরা লিখতেই পারি তো, তাহলে পারমাণবিক সংখ্যা সমান নাম্বার অফ প্রোটন, আর কি লিখতে পারি? লেখা যায় তো নাম্বার অফ প্রোটন অর নাম্বার অফ ইলেকট্রন। কিন্তু যদি সেটা অবশ্যই থাকতে হবে কি, যখন কোনো চার্জিং অবস্থা থাকবে না, মানে কি সোডিয়াম প্লাস, এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত হবে? কি বলতে পারবে? জানে তাই বলে দেবো 10, ইজিলি 10। কেন? আমি বারবার দেখিয়েছি সোডিয়ামের ক্ষেত্রে, আগের দিনেও দেখিয়েছি, তার আগে, কারণ সোডিয়ামটা সবচেয়ে ভালো এক্সাম্পল, মানে একটাকে নিয়ে কনসেপ্ট, তো ওই জন্য সহজ হয়। তো সেম এরপরে হচ্ছে, বাবার এখানে কেন দিয়েছে আবার, তো মাস নাম্বার মানে কি ভর সংখ্যা, যেটাকে এ দ্বারা ডিনোট করা হয়। তো ভর সংখ্যা কি? পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান কি? নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তো আমি एग्जांपल নিই, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? Z = 8। তাহলে Z = 8 মানে কি প্রোটন সংখ্যা কত? 8টি, ইলেকট্রন সংখ্যা কত? 8টা, আর নিউটন সংখ্যাও এর 8টা। তাহলে ভর সংখ্যা কত হবে? A = কত? তাহলে কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাহলে 8 + 8 = 16। তো এটা হচ্ছে, যদি এবার আমায় বলে কোনো একটা অজানা কোনো একটা পরমাণু, সাপোজ x, আছে, তো অজানা একটা পরমাণু নিয়েছি কি x, তো x এর ধরলাম ভর সংখ্যা কত, যে কোনো একটা বল 24, x এর ভর সংখ্যা কি বললাম 24, আর অ্যাটমিক নাম্বার যাও কিছু 12 বা 13, ঠিক আছে 12 বা 13। তো এটাকে কিভাবে মানে লেখা হবে? কিভাবে লেখা হয়? ভর সংখ্যাকে সব সময় উপরে লেখা হয় আর পারমাণবিক সংখ্যাকে নিচে লেখা হয়, ঠিক আছে? তাহলে অক্সিজেনের সময় অক্সিজেনের আমি কি লিখতে পারি? 16 ও 8। একটা বাঁ দিকে একটা ডান দিক করি না কোনটা? আমাদের সময় যখন আমরা শিখেছিলাম, এখন বইতে সব এরকম হয়ে গেছে। আমরা যখন আজ থেকে যদি 10 বছরের পুরনো বই দেখা হয়, সেখানে এরকম দেখায় যে 8 ও 16, এই কোশ্চেনটা টেকনিক ছিল না, তাই না? এটাই আমরা এইটার সঙ্গে আমরা বেশি প্রচলিত ছিল। তো এরকম ভাবেও লেখা যায়, এরকম ভাবেও লেখা যায়, যার যেরকম ইচ্ছা। তো বর্তমানে এইটাকেই বেশি ইউজ করছে সব বইতে। তো এবার যদি আমরা প্রোটন সংখ্যা সাপোজ মুছিয়া, সাপোজ কোন একটা পরমাণুর Z = বললো 15, ওকে, A = বললো, আচ্ছা জেডটা কি পারমাণবিক সংখ্যা না, লিখবো না, এইগুলোর সঙ্গে পরিচিতি করতে হবে, জেড, এ, এগুলো, ওকে।
এ সমান কত ধরলাম 32, তাহলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা মানে কি জেড সরি এ মাইনাস জেড, মানে টোটাল ভর সংখ্যা থেকে যদি আমি, কারণ আমি কি জানি ভর সংখ্যা সমান কত, এ সমান কত প্রোটন প্লাস নিউটন, ওকে, জেড সমান কত অনলি প্রোটন, ওকে। তাহলে যেহেতু প্রোটন প্লাস নিউটন, আমি যদি এর মানটা জানি 32, তাহলে আমি বার করতে পারবো নিউটন সমান কত, করা যাবে। আর পারবো আমি বলে দিচ্ছি যে এর ক্ষেত্রে 32 আর টোটাল যে মানে ভর সংখ্যাটা আমি কি বললাম 32 আর পারমাণবিক ক্রমাঙ্ক আমি বললাম 15, তাহলে বার করতে পারবো নিউটন সংখ্যা কত হবে, 17। সহজ, বাস আর কিছু নেই, এখানে হয়ে গেছে। রেকর্ডিংটা দেখাচ্ছে তো এখানে বলছে কি protons and neutrons are collectively called nucleus when number of electrons are greater than number of protons that the atom carries negative charge, এটা বলেছিলাম। তো এখানে কি বলছে, আমরা সব সময় জানি কি পরমাণুর নিউক্লিয়াসে কি থাকবে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সব সময় সেম। কোনো কারণবশত যদি প্রোটন নাম্বার proton greater than ইলেকট্রন হয়, তাহলে কি হবে সেই নিউক্লিয়াসটা একটা, আমি বললাম কোনো কারণবশত প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার থেকে বেশি হয়ে গেল, তাহলে সেই নিউক্লিয়াসটা কি বলা হবে, ক্যাটায়ন, ওকে। আর যদি প্রোটন লেস দেন ইলেকট্রন হয়, এটা কি বলা হবে, একটা एग्जांपल দেখি। সোডিয়ামের দেখি, সহজ। সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক কত, এবার মুখস্থ করতে হবে, কিছু করার নেই, 1 থেকে 20 পর্যন্ত পুরো মুখস্থ করে ফেলতে হবে। এর পরমাণু ক্রমাঙ্ক কত 11, ওকে। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক যদি 11 হয়, তার মানে প্রোটন কত, ইলেকট্রন 11। এবার আমি কি বলছি, সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে বার করে দিচ্ছি, বার করলে কি হবে, 11টা প্রোটন ছিল, এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন বিয়োগ করে দিই কি হবে, সরি ইলেকট্রন থেকে বার করছি, একটা ইলেকট্রন যদি আমি বার করে দিই কি হবে, 10টা ইলেকট্রন পড়ে থাকবে, তার মানে অবভিয়াসলি কি হবে, প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন, তাহলে কি হবে ক্যাটায়ন ফর্ম করবে, তাহলে সোডিয়াম কি হবে, একটা বেরিয়ে গেছে যেহেতু, বুঝতে মাথায় ক্লিয়ার। এবার একটা নেগেটিভ চার্জ নিয়ে দেখি, তখন আমি প্রোটনটা 11 থাকবে, হ্যাঁ প্রোটনটা 11 থাকবে, কারণ আমি একটা ইলেকট্রনকে বার করে দিচ্ছি না, কোনো ক্ষেত্রেই সম্ভব নয় নিউক্লিয়াস থেকে প্রোটনকে বার করে দেওয়া, এটা কি পসিবল, পসিবল নয় তো, এটা কখনোই পসিবল নয়। কিন্তু মাইনাস, তাহলে মাইনাস কিভাবে হবে, একটা ইলেকট্রন অ্যাড করে দিলে নেগেটিভ চার্জ হয়ে যাবে। যেমন দেখি ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক কত 17, তাহলে প্রোটন সমান কত 17টা, ইলেকট্রন সমান 17টা। আমি যদি এখানে ইলেকট্রন একটা অ্যাড করি তখন কত হবে এটা, তাহলে কি প্রোটন লেস দেন ইলেকট্রন, তার মানে কি অবভিয়াসলি এটা কি হবে ক্লোরিন প্লাস ইলেকট্রন কি উৎপন্ন হবে, তখন তৈরি হবে কি অ্যানায়ন তৈরি হবে, Cn মাইনাস, একটা ইলেকট্রন বার করেছি যদি একটা মাইনাস। আরো একটা एग्जांपल দেখি, অক্সিজেন কত 8, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, যেহেতু সেই ক্লাস 8 9 এর ইলেকট্রন বিন্যাস কারো মনে আছে,
কে হ্যাঁ 1:2 তো ওটা তো লেভেল হাই হচ্ছে, লেভেল হাই বলছি না, K2 হ্যাঁ KLZ ছিল না, যদি এটা ইলেকট্রন বিন্যাস করি কি হবে, কে কক্ষপথে সর্বাধিক কটা? আচ্ছা বলেই দিই, রাদারফোর্ডের পরমাণু মডেলের কেন্দ্রে কি ছিল? নিউক্লিয়াস, তারপরে কি ছিল? n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5. ওকে, এরকম চলছে তাই না? তার মানে কি n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5, n is equal to 6. এগুলোর এক একটা নাম দিয়েছিলেন কি কি? K, L, M, N, O, চলতে থাকবে। তো এই যে ইলেকট্রন, প্রত্যেকটা নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। তো এটা কোন সূত্রের উপর বেস করে? বলেছিলাম তো, কোন সূত্রের উপর বেস করে? 2n²। যখন তাহলে যখন n is equal to 1, তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? করছি, n is equal to যখন 1 তখন কি হবে? তাহলে 2 into n এর মান আমি 1 বসাই, স্কয়ার সমান কত? 2 গুণ 1 সমান 2। তাহলে এটা কোন কক্ষপথের ক্ষেত্রে? যখন k তখন n সমান কত? 1। যদি l কক্ষপথ হয় তাহলে n সমান কত? 2। 2 হলে কত হবে? 2 গুণ 2 এর স্কয়ার সমান 2 গুণ 4 সমান 8টা ইলেকট্রন থাকতে পারবে। m কক্ষপথে যদি হয় n is equal to 3, তাহলে 2 into 3 তার স্কয়ার সমান 2 গুণ 18টা। n কক্ষপথে n is equal to 4, তাহলে 2 into 4 তার হোল স্কয়ার is equal to 2 into 16, 32টা। ও n is equal to 5, 2 into 5 তো স্কয়ার, তার মানে কত? 1। এবার চলতে থাকবে এরকম ভাবে। তো আমাদের আলটিমেটলি এই কিছু মনে রাখতে পারলেই হয়ে যাবে, এনাফ। ঠিক আছে, তো এবার সেই এর হিসাব করে এবার দেখি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হবে। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? K2 L কক্ষে কটা ঢুকতে পারে? 8টা। কিন্তু যেহেতু দুটো অলরেডি K কক্ষপথে ঢুকে পড়েছে, মানে কি অক্সিজেনের নিউক্লিয়াস, তারপরে কি আসছে? K কক্ষপথ। K কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক? দুটো। তারপরে কটা ইলেকট্রন থাকতে পারে? 8টি। কিন্তু আমার হাতে আর কটা আছে? 6টা। তাহলে 1 2 3 4 5। ওকে, 6টা ইলেকট্রন ঘিরে আছে। এবার বক্তব্য হচ্ছে সবাই কি জীবনে সবাই কি চায়? সুখ চায়। এই পরমাণুর ক্ষেত্রে সুখী তখন হবে যখন শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 8টি ইলেকট্রন থাকবে পুরোটা সম্পূর্ণ শেষ কক্ষপথে। যদি এটা কে কক্ষপথ, কোন পরমাণুর ক্ষেত্রে দেখা গেল শেষ কক্ষপথটা এল হলো না, এম হয়ে গেল বা এন হয়ে গেল, তখন কি হবে? তখন শেষ কক্ষপথটা আমাকে দেখতে হবে কি আছে তাতে 8টা। এই কে এল এম এখনো ডিভিশন হয়। তো আমি প্রিলিমিনারি বলছি যে কে কক্ষপথে শেষ কক্ষে 8টা বা এল কক্ষপথে কে কক্ষপথে শেষ কক্ষে 8টা হওয়া সম্ভব নয়, কারণ সর্বাধিক দুটো থাকতে পারে। এর পরগুলো 8টা পসিবল, তাই না? তো 8টা হলে কি হবে? খুশি, খুব খুশি হবে। তাহলে শেষ কক্ষে কটা আছে? 6টা। আর কটা চাই? তাহলে এখানে অক্সিজেন কি করবে? দুটো ইলেকট্রনকে অ্যাড করবে, করে কি তৈরি হবে? ও 2 মাইনাস। কারণ যখনই ইলেকট্রন অ্যাড হচ্ছে কি হচ্ছে? অ্যানায়ন তৈরি হবে না? ইলেকট্রন অ্যাড হলে মানে কি এর ক্ষেত্রে কি হচ্ছে? প্রোটন লেস দেন ইলেকট্রন, কারণ ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো 8টা ইলেকট্রন ছিল,
যখনই 8টা ইলেকট্রনের সঙ্গে 2টো ইলেকট্রন অ্যাড হলো তখন কটা হলো? 10টা ইলেকট্রন হয়ে গেল না টোটাল? তার মানে শেষ কক্ষে কটা ইলেকট্রন হয়ে গেল? একটা, দুটো বেড়ে গেল। তার মানে এই যে পরমাণুটা কোন চার্জ দেখাবে? কেউ যদি বলে যে না স্যার আমি এরকম লিখবো না, এরকম লিখবো, কোনো আপত্তি নেই। কেউ যদি বলে না আমি এটাও লিখবো না,